I know what trending is better than anybody in the world. I've been trending my whole life. From the day I was born, I've been trending. I like the good publicity and I like the bad publicity. It all plays. আসলেই কি তাই? ডোনাল্ড ট্রাম্প আসলে কে? কিছুদিন আগে আমি হঠাৎ খেয়াল করলাম মিডিয়াতে ট্রাম্প নিয়ে 24 ঘন্টা এত হাইপ চললেও তার আসল লাইফ স্টোরিটা আমি ঠিকঠাক জানি না। কিভাবে কুইন্সের এক সাধারণ ছেলে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল আর ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হয়ে উঠল। তার এই অবিশ্বাস্য উত্থান আর ক্যারিয়ারের পেছনে আসল সাইকোলজিটা কি? আর সবচেয়ে বড় রহস্য, চারপাশের এত হাজারটা প্রোডাক্টে কেন তার নাম আর মুখ ব্র্যান্ডিং করা থাকে? এর সব কিছুই আমার অজানা ছিল। It is not a toupee, okay? Okay? All right. Will you please inform the public? সো গেট রেডি, আজ আমরা এক্সপ্লোর করব ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার ও প্রোপাগান্ডার আসল নেপথ্য গল্প। Rich, ruthless, and famous, known for the buildings he's built and the wives he's divorced. He played Monopoly, but more than Monopoly, he played with building blocks. Always with building blocks. নিউ ইয়র্কের ম্যানহাটনের যে ঝকঝকে স্কাইলাইন আজকে আমরা দেখি তার ঠিক ওপারেই কুইন্স এলাকায় ট্রাম্পের জন্ম। 5 ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন মেজো। মা ছিলেন স্কটল্যান্ড থেকে আসা একজন সাধারণ অভিবাসী, যিনি পুরো ট্রাম্প পরিবার সামলানোর পাশাপাশি কমিউনিটিতে চ্যারিটি বা দাতব্য কাজের জন্য বেশ পরিচিত ছিলেন। কিন্তু ট্রাম্পের নিজের ভাষ্যমতে তার লাইফে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স ছিলেন তার বাবা। My father built low and moderate income housing in Brooklyn and ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন অত্যন্ত ধূর্ত এবং ওয়ার্কহোলিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নিউ ইয়র্কের দ্রুত বর্ধনশীল সাশ্রয়ী আবাসন প্রকল্পের জন্য সরকারের যে ফান্ডিং ছিল সেটার পুরো ফয়দা তুলে ফ্রেড ট্রাম্প নিজের বিশাল এক রিয়েল এস্টেট সাম্রাজ্য দাঁড় করেন। ফ্রেড ট্রাম্পের কাজের খিদেমুখী একটা বিখ্যাত উক্তি ছিল, স্কুইজ 9 days of work into a 7-day work week। ধনকুবের বাবার সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই ডোনাল্ড ট্রাম্প ছিলেন পুরো ব্লকের সবচেয়ে রিচ কিড। কিন্তু ফ্রেড ট্রাম্প তাকে স্পয়েলড হতে দেননি। খবরের কাগজ বিলি করার মতো একটা কঠিন রুটিন তিনি ডোনাল্ডকে জোর করে করিয়েছিলেন, যাতে সে হার্ডওয়ার্কের মূল্য বোঝে। অবশ্য এখানেও একটা টুইস্ট আছে। যখনই বাইরে বৃষ্টি হতো তার কোটিপতি বাবা তার বিলাসবহুল ক্যাডিলাক গাড়ি নিয়ে বের হতেন এবং ডোনাল্ডকে সেই গাড়িতে বসিয়ে পেপার ড্রপ করতে হেল্প করতেন। ছোটবেলা থেকে ফ্রেড ট্রাম্প তার ছেলেকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে যেতেন রিয়েল এস্টেট বিজনেসের রুলস শেখাতে। ডোনাল্ডের ব্রেইনে তিনি একটা জিনিস পুশ করেছিলেন, যে কোনো মূল্যে তোমাকে জিততে হবে, টু বি দি উইনার। তিনি ডোনাল্ডকে বলতেন যে তিনি তাকে একজন কিং হিসেবে বড় করছেন এবং যে কোনো ফিল্ডে তাকে একজন কিলার হতে হবে। বাবার এই রুক্ষ আর কঠিন ট্রেনিংয়ে ডোনাল্ডকে ভেতরে ভেতরে বদলে দিচ্ছিল। স্কুল লাইফে ডোনাল্ড ট্রাম্প কেমন ছিলেন? ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে তিনি ছিলেন চরম মাত্রায় অ্যাগ্রেসিভ। তার একজন মিউজিক টিচার, যিনি 2015 সালে মারা যান, একবার মন্তব্য করেছিলেন, There are certain children who need attention all of the time. He was one of those. Attention power এ জেদ কতটা মারাত্মক ছিল শুনবেন। প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় ট্রাম্প সেই মিউজিক টিচারকে স্রেফ ঘুষি মেরে চোখ কালো করে দিয়েছিলেন। লজিক কি ছিল? ট্রাম্পের ভাষায়, I didn't think he knew anything about music. ছোটবেলার এই ঘটনাগুলোই প্রমাণ করে যে ট্রাম্পকে আমরা চিনি তার ভিত্তিপ্রস্তর তখনই তৈরি হয়ে গিয়েছিল। ট্রাম্প তার বইতে লিখেছেন যে তিনি সবসময় ইচ্ছে করে বিভিন্ন ক্যাওস তৈরি করতে ভালোবাসতেন। I liked to stir things up. I liked to test people. It wasn't malicious. It was just aggressive. এই ট্রাম্প সাইকোলজি নিয়ে আরও ডিটেলস জানতে চাইলে আপনারা তার নিজের লেখা আইকনিক বই দি আর্ট অফ দি ডিল অথবা তার ওপর লেখা বিখ্যাত ইনভেস্টিগেটিভ বায়োগ্রাফি ট্রাম্প রিভিলড পড়তে পারেন। এই স্ক্রিপ্টের পেছনের মেজর রিসার্চ কিন্তু এই সোর্সগুলো থেকেই নেওয়া। One of the great choices I ever made in terms of success was the choice of going to NYMA, New York Military Academy. যাই হোক, ডোনাল্ডের এই লাগামী নাগরাসী স্বভাব দেখে তার বাবা ফ্রেড ট্রাম্প একটা চরম সিদ্ধান্ত নেন। মাত্র 13 বছর বয়সে ডোনাল্ডকে ঘর থেকে বের করে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে ফুল টাইম বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। আর অদ্ভুতভাবে এই মিলিটারি লাইফটাই ট্রাম্পের লাইফের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। good education. It was a good training. It was a good training. I enjoyed it. তবে এই মিলিটারি একাডেমির ভেতরের পরিবেশ কিন্তু মোটেও সহজ ছিল না। রেকর্ড বুকস ঘাটলে জানা যায় ফিজিক্যাল ব্রুটালিটি অ্যান্ড ভার্বাল অ্যাবিউজ ওয়ার টলারেটেড অ্যান্ড এনকারেজড বোথ ইন হ্যাজিং নিউ স্টুডেন্টস অ্যান্ড ফিজিক্যাল ডিসিপ্লিনিং ফ্রম টিচার্স। কিন্তু ট্রাম্প এই টক্সিক আর হাইপার কম্পিটিটিভ পরিবেশে সবচেয়ে বেশি থ্রাইভ করেন। এটি তার খিদেকে আরও বাড়িয়ে দেয়। খুব দ্রুতই তিনি টপ গ্রেড পেতে শুরু করেন আর পারফেক্ট বিছানা গোছানো, সবচেয়ে ক্লিন রুম কিংবা চকচকে জুতোর জন্য মেডেল জিততে থাকেন। আর এই পুরোটা সময় তিনি ক্লাসের বাকিদের বুক ফুলিয়ে বলতেন, আই এম গোয়িং টু বি ফেমাস সামডে। ঠিক এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের লাইফের কোর বিলিভ বা মূল বিশ্বাস নাম্বার 1 পরিষ্কার হয়ে যায়, মাইন্ডসেট অফ আ উইনার। হি ইজ অবসেসড উইথ উইনিং। তিনি বেসবলেও ছিলেন তুখর। He was a great baseball player. What position? First base. Catcher, first base. তার বেসবলের কোচের একটা উক্তি ট্রাম্পের পুরো চরিত্রকে ডিফাইন করে।
Donald always had to be number one in everything. He would do anything to win and he wanted people to know that he was first. কিশোর ডোনাল্ডের রুটিনটা ছিল চমৎকার। বছরের অর্ধেক সময় মিলিটারি একাডেমির ক্যাপ্টেন হিসেবে বাকি ক্যাডেটদের উপর হুকুম চালানো আর গরমের ছুটিতে কুইন্সে এসে বাবার সাথে রিয়েল এস্টেটের প্র্যাকটিক্যাল বিজনেস শেখা, এই কম্বিনেশনটাই ফিউচার ট্রাম্পকে ম্যানুফ্যাকচার করছিল। I went to an Ivy League school. I'm very highly educated. I know words. I have the best words. কলেজ লাইফে এসেও ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি শিওর ছিলেন না তিনি লাইফে কি করবেন। তার একটা বড় ফ্যান্টাসি ছিল লস অ্যাঞ্জেলেসে গিয়ে ফিল্ম মেকার হওয়া। Another fantasy as I got older was to do movies. I wanted to be a movie. জাস্ট একবার ভাবুন ডোনাল্ড ট্রাম্প যদি আজ হলিউডের কোনো মুভি ডিরেক্টর হতেন দুনিয়াটা কেমন হতো। Down the hall and to the left. Thanks. I like keeping a low profile. কিন্তু রিয়েলিটি হলো ফ্যান্টাসি বাদ দিয়ে তিনি বাবার পথেই হাঁটেন। ইকোনমিক্স আর বিজনেস নিয়ে পড়াশোনা শুরু করেন। সময়টা তখন 1970-এর দশক। একদিকে ট্রাম্পের কলেজ লাইফ, অন্যদিকে ভিয়েতনাম যুদ্ধ। আমেরিকার তরুণদের বাধ্যতামূলকভাবে যুদ্ধে পাঠানো হচ্ছে। কিন্তু ট্রাম্প চালাকি করে হোক বা লাকিলি স্রেফ কলেজে পড়ার অজুহাতে চারবার ভিয়েতনামের ড্রাফট থেকে ছাড় পেয়ে যান। পড়াশোনা শেষ করার পর যখন তার যুদ্ধে যাওয়ার সময় আসে তখন তিনি আবারও ছাড় পান, এবার মেডিকেল গ্রাউন্ডে। কারণ হিসেবে দেখানো হয় তার গোড়ালির হাড়ের সমস্যা। কিন্তু এই মেডিকেল রিপোর্ট নিয়ে আজ অব্দি বিশাল কন্ট্রোভার্সি রয়ে গেছে। যে ডাক্তাররা ট্রাম্পের এই গোড়ালির সমস্যার সার্টিফিকেটে সাইন করেছিলেন তারা দুজনেই ফ্রেড ট্রাম্পের মালিকানাধীন বিল্ডিংয়ে থাকতেন এবং কাজ করতেন। ফলে খটকাটা এখানেই, ট্রাম্পের কি আসলেই কোনো হাড়ের রোগ ছিল নাকি তার কোটিপতি বাবা ডাক্তারদের দিয়ে এই ফেক রিপোর্ট ম্যানেজ করেছিলেন যাতে ছেলেকে ভিয়েতনামের নরকে মরতে না হয়? ভিয়েতনাম যুদ্ধে না গিয়ে ট্রাম্প সরাসরি বাবার কোম্পানিতে ফুল টাইম জয়েন করেন এবং ব্রুকলিন ও কুইন্সে মিডল ক্লাস অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ব্যবসা সামলাতে থাকেন। 1964 সালের একটি ঘটনা ট্রাম্পের সাইকোলজির সবচেয়ে বড় দরজাটা খুলে দেয়। এটা আমাদের তালিকার কোর বিলিফ নাম্বার 2। নিউ ইয়র্কে তখন ব্রুকলিন আর স্টেটান আইল্যান্ডকে কানেক্ট করে একটা বিশাল ইঞ্জিনিয়ারিং মার্ভেল তৈরি করা হয়েছে, ভ্যারাজোনা ন্যারোস ব্রিজ। এই মেগা প্রজেক্টের ওপেনিং সিরিমনিতে ফ্রেড ট্রাম্প ইনভাইটেড ছিলেন এবং তিনি সাথে ডোনাল্ডকেও নিয়ে যান। আমন্ত্রিত ভিড়ের মধ্যে বসে 18 বছরের ডোনাল্ড একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন, যে চিফ ইঞ্জিনিয়ার রাত দিন এক করে এই চমৎকার ব্রিজটা ডিজাইন করলেন তাকে ওপেনিং স্টেজে তো ডাকাই হয়নি, বরং তিনি এক কোনায় যুবথুবু হয়ে অবহেলিত অবস্থায় দাঁড়িয়ে আছেন। ট্রাম্প বললেন, নো ওয়ান ইভেন মেনশন হিজ নেম। আই রিয়েলাইজড দেন অ্যান্ড দেয়ার দ্যাট ইফ ইউ লেট পিপল ট্রিট ইউ হাউ দে ওয়ান্ট you will be made a fool. I don't want to be made anybody's sucker. They just took us like, for a bunch of suckers. এই সাকার বা বোকা হওয়ার ভয়টাই ট্রাম্পের চরিত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি। ট্রাম্পের কাছে শুধু জেতাটাই শেষ কথা নয়, লাইমলাইটে থাকা আর স্পটলাইটের পুরো অ্যাটেনশন নিজের দিকে টেনে নেওয়াটাও সমান জরুরি। আপনি যদি শোয়ের সেন্টারে না থাকেন তবে দুনিয়া আপনাকে পায়ের নিচে পিষে দেবে। এই মুহূর্তে আমি অডিয়েন্সের কাছ থেকে 1 মিনিট সময় চাচ্ছি। আমাদের চ্যানেলের টপিক খুবই ইনডেপথ আলোচনা হওয়ায় প্লাস ডকুমেন্টারিগুলো অনেক বড় হওয়ায় ইউটিউব বাংলাভাষী অডিয়েন্সের মধ্যে এই চ্যানেলের ভিডিও কাদের কাছে শো করবে তাদের খুঁজেই পাচ্ছে না। তাই দেখা যাচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট, এভিডি বা এভারেজ ভিউ ডিউরেশন বা এভিপি এভারেজ ভিউ পার্সেন্টেজেস হাই থাকার পরও একটা ভিডিওতে ভিউজ আসলে 2টাই আসে না। আমি আপনাদের সাজেশন, ফিডব্যাক এবং সহযোগিতা চাই। আপনাদের মূল্যবান সময় থেকে 5 মিনিট সময় এই চ্যানেলে দিন। ডকুমেন্টারিগুলো দেখুন, শেয়ার করুন, ফিডব্যাক দিন, কোন কোন জিনিস ভালো করা উচিত তা জানান। আপনারা মিলে রাজনীতি প্লাস ভূরাজনীতিকে এক নতুন চশমায় দেখার হয়তো এটাই একমাত্র সুযোগ। আমি জানি না এই ভিডিও কজন দেখবে, তবে যারাই দেখছেন আপনাদের ধন্যবাদ। এই ছোট্ট ভিডিওটা মূলত 40+ মিনিটের একটা ট্রেলার মাত্র। আপনারা চাইলে পুরো ডকুমেন্টারি আপলোড করা হবে। আশা করি এই চ্যানেল আগামীতে ভালো করবে। আল্লাহ ভরসা। বিদায়।